বোস, সুভাষচন্দ্র বোস। শঙ্খজিৎ বোস, ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ, ধুয়ালদার রেঞ্জ। ইয়েস স্যার। সরি স্যার, এসএইচও রানা রিপোর্টিং স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করব। কি? ধুয়ালধারে ক্রাইম ব্রাঞ্চের কথা তো শোনোনি তো, এবার থেকে শুনবে। আমি প্রথম অফিসার, টিম বানিয়ে কাজ করার জন্য দিল্লি থেকে পোস্টিং নিয়ে এসেছি। প্রথম 2 বছর কলকাতা লালবাজারে ছিলাম। আর হ্যাঁ, এখন থেকে আমার অফিস হবে তোমাদের এই কাঙ্গড়া থানা। কথাটা শুনে অবশ্য মধ্যবয়সী এসএইচও রানার মুখ শুকিয়ে যায়, তবে তা অল্প সময়ের জন্য। আগের পুলিশ ডিস্ট্রিক্ট ডিএসপি জয়সওয়ালের ট্রান্সফার হয়ে যায় চরস মাফিয়াদের সাথে যোগ সাজসের কারণে। অবশ্য এদিকে এটা খুব কমন। এ কারণে কারোর বদলি হওয়ার কথা নয়, হয়েছে তার আসল কারণ রাজনৈতিক পালা বদল। সামনের ইলেকশনে পাহাড়ে সরকার বদলানো প্রায় নিশ্চিত, আর স্থানীয় সরকারের পতনের সূত্রপাত ঘটতেই দিল্লির স্থানীয় সরকারের বন্ধুজন জয়সওয়ালকে সরিয়ে দেয় রাতারাতি। বদলে ইয়াং ম্যান শঙ্খজিৎ বোসকে দায়িত্ব দিয়ে পাঠায়। অবশ্য চার্জ দেওয়ার সময় দিল্লির কাঞ্জিলাল সাহেব বলেছিলেন, যাচ্ছ যখন একটু সাবধানেই থাকবে, লোকের সাথে বন্ধুর মতোই মিশবে। ট্রাস্ট গেইন করাটা ওসব জায়গায় খুব জরুরি, না হলে কিচ্ছু করতে পারবে না। ওরা রাখলে সার্ভিস রিভলভার কোনো কিছুই আসবে না। আর স্থানীয় পুলিশ ওখানকারই বাসিন্দা। তুমি বাইরে থেকে যাচ্ছ বদলির চাকরি, ওরা কিন্তু ওখানেই থেকে যাবে। তাই বিপদে ওরা সবার আগে নিজের কথাই ভাববে। প্রত্যুত্তরে শঙ্খজিৎ হেসে বলেছিল, স্যার, বন্ধুত্ব করতে গেলে তো আর পুলিশের কাজ করা চলে না। তাছাড়া একজন মিড লেভেল গেজেটেড অফিসার হলেও ওখানে আমার র্যাঙ্কটা ইকুইভ্যালেন্ট টু অ্যান অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। দায়িত্ব যখন দিয়েছেন স্যার, তখন দায়িত্বের পালন ঠিক করেই করব। তাছাড়া অবশ্যই আপনার উপদেশ মাথায় রাখব। জয় হিন্দ। জয় হিন্দ। আগের ডিএসপি অদ্ভুতভাবে প্রোটোকল না মেনে চার্জ পেপারে সই করে টেবিলে রেখেই চলে গেছে। নিয়ম অনুযায়ী নিজে উপস্থিত থেকে চার্জ বোঝানোর কথা। মনে মনে একটু রাগ হয় শঙ্কর, তবুও করার কিছু নেই। ধোয়ালগড় থেকে চার্জ নিয়ে সোজা কাঙ্গড়ার উদ্দেশ্যে রওনা দেয় কাউকে কিছু না জানি। সুতরাং সিভিল ড্রেসে থানায় ঢুকেছিল বলেই আজ কেউ চিনতে পারেনি ওকে। ভালোই হয়েছে, একবার চোখ বুলিয়ে দেখা গেল সকলের আসল রূপটা। কাঙ্গড়া ছোট থানা, বরং বলা ভালো পুলিশ আউটপোস্ট। এখানে আলাদা ডিএসপি অফিস নেই। আপাতত এসএইচও রানা নিজের চেয়ার ছেড়ে দিয়েছেন। এদিকে শোনা যায় প্রতিদিন সকালে দুপুরে পাহাড়ে সূর্যের আলোর প্রতিফলনে চোখ নষ্ট হয়ে যায়। সানগ্লাসটা তাই আবশ্যক। রে-ব্যানের ইউভি গ্লাসটা চোখ থেকে খুলে সিগারেট ধরায় শঙ্খ। চেয়ারের পিঠের দিকে একটা ছোট জানলা, সেদিক থেকে দেখা যায় পাইনের জঙ্গল। হাত পাঁচের দূর থেকেই শুরু হয়েছে সারি সারি জঙ্গল। বোঝাই যায় এদিকে কাজ করতে হলে ফরেস্ট রেঞ্জারের সাথে সম্বন্ধটা ভালো রাখতে হবে। এসব এলাকায় ফরেস্টারই হলো একছত্র সম্রাট। প্রথম দিনটা ভালোই কাটল। থানার থেকে কিছু দূরে একটা ছোট্ট ঘর ভাড়া করে আপাতত নিজের মাথা গোঁজা ঠাঁই করে শঙ্খজিৎ। প্রথম দিনটা প্রকৃতির মধ্যে ভালোই কাটে। থানার সকলেই বেশ সাপোর্টিভ, কিন্তু ঠান্ডাটা বেশ বাগে এনে ফেলেছে ওকে। এপ্রিলের শুরু, এর মধ্যেই বেশ কনকনে ঠান্ডা রাতের দিকে। প্রথম রাতেই বেশ কাবু করে ফেলেছে ওকে। শঙ্খজিৎ বিয়ে করেনি এখনো, মা বাবা কলকাতাতেই থাকেন। অবশ্য বয়স 30 পেরোতে না পেরোতেই মা বিয়ের জন্য অতিষ্ঠ করে তুলেছিল, কিন্তু পুলিশের পরিবারে বিয়ে দিতে লোকে আপত্তি করে, তাই একটাও সম্বন্ধ এখনো জমে উঠতে পারেনি। অবশ্য শঙ্খ বারবার ওর মাকে মানা করেছে এইসব না করার জন্য, তবুও মা শুনলে তো। এই হলো ওর মতে বাঙালি হয়ে জন্মানোর বিড়ম্বনা। এসএইচও রানার বাড়ি পাশেই। রাতে সেই খাবার দিয়ে যায়, গরম গরম বাজরার রুটি আর চিকেন কারি। অবশ্য এদিকে রুটি খাওয়ার রেওয়াজ নেই তেমন, কিন্তু কলকাতার বাবু এসেছেন শুনে রানার বউ নিজের থেকেই বাজরার রুটি বানিয়ে দিয়েছে।
যদিও বাজরার রুটির অভিজ্ঞতা শঙ্কর জীবনেই প্রথম। অবশ্য ওর খারাপ লাগে না এদের আন্তরিকতা। রানা নিজে বসে থেকে খাইয়ে যায়। রাতে রানা চলে গেলে আয়নার সামনে এসে দাঁড়ায় শঙ্কর। হঠাৎ করে নিজেকে দেখি কেমন যেন একটু লাগে ওর। সত্যি যেন বয়সটা এবার শরীরে ছাপ ফেলতে শুরু করেছে। দিল্লিতে একবার এক সাইকোলজিস্টের সঙ্গে মিটিং করেছিল একটা কেসের ব্যাপার, কিন্তু কেস ছাড়াও সেই মনোবিজ্ঞানী ওকে দেখে একটা পরামর্শ দিয়েছিল। ওকে বলেছিল হাইপার টেনশন ইতিমধ্যে গ্রাস করতে শুরু করেছে তাকে, প্রফেশনাল আর পার্সোনাল জীবন আলাদা রাখার চেষ্টা করতে। কিন্তু চাইলেই তো আর আলাদা করা যায় না। তার জীবনে আলাদা করে পার্সোনাল লাইফ কিছুই নেই। এই 30-32 বয়সেই মাথায় টাক করতে শুরু করেছে। চোখের নিচেও যেন একটা হালকা ব্ল্যাক স্পট দেখা যায়। আলো নিভিয়ে সিগারেট জ্বালিয়ে বিছানায় এসে বসে শঙ্কর। সমাপ্তির অনেকগুলো মেসেজ পড়ে রয়েছে ইনবক্সে। সমাপ্তি একটা জনপ্রিয় ইংরেজি পত্রিকায় সাংবাদিকতা করে। অবশ্য মাঝে মাঝে মেসেজ চালাচালি হলেও কেউ কারোর বিষয়ে সেরকম উৎসাহ দেখায়নি। তবে শঙ্কর মনে হয় সমাপ্তি ওকে পছন্দ করে। একজন মেয়ে যদি পছন্দ না করে তবে অযথা একজন পুরুষ মানুষের সাথে কিছুতেই যেচে পড়ে কথা বলবে না। জীবনের এই পর্যায়ে এসে ওর মনে হয় ওর পছন্দ অপছন্দের থেকেও কে যে ওকে পছন্দ করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ শঙ্খ আর ওর পেশা দুটো আলাদা নয়। আর এই পেশায় থাকা একটা মানুষকে একসেপ্ট করাই একটা অনেক বড় ব্যাপার। সিগারেট নিভিয়ে শুয়ে পড়েছিল শঙ্খ, ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ চমকে ঘুম ভেঙে যায়। ঝনঝন শব্দে ওর বিছানার পাশের কাঁচটা ভেঙে গেছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখে মেঝেতে পড়ে আছে একটা পাথর। বোঝাই যায় জঙ্গলের পাশ দিয়ে পায়ে চলা রাস্তা, ওখান থেকেই কেউ এটা ছুঁড়ে মেরেছে। উঠে আলো জ্বালাতে গিয়ে সে দেখে লাইনটা কাটা। মোবাইল টর্চের আলোয় পুরো অন্ধকার কাটের, বরং আরো জটিল করে তোলে। এদিক ওদিক দেখিয়ে ড্রয়ার টেনে সার্ভিস রিভলভারটা বার করে নেয় সে। দরজা খুলে বাইরে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য পাটা থমকে যায়। কিছু একটা পায়ে লাগে তার, সাদামাটা জিনিস। হাতে তুলে নিয়ে টর্চের আলোয় সেটা ভালো করে দেখে। এক বিশেষ ধরনের কাগজ সেটা। আদৌ কাগজ কি কাপড় সেটা সন্দেহ হয়, তবে দুটোর মাঝামাঝি দেখে মনে হয় এটা। ওই পাথরটার সাথে মুড়ে ছোড়ার সময় ঘরের ভেতর এসে নিঘাত পাথর থেকে ছিটকে গেছে জিনিসটা। হিন্দি করে কয়েকটা কথা লেখা রয়েছে, যারা বাংলা করলে দাঁড়ায়, বাইরে বেরিয়ে রাতের বেলা আমায় খুঁজেও লাভ নেই। আপনার থেকে এদিকের জঙ্গল এবং আইন দুটোই ভালো করে জানি। কাল সকালে আপনার সামনে একটা কেস আসবে, সেটা তদন্ত করুন, না হলে খাল্লাস। কল করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। এটা এদিকে সাধারণ ব্যাপার। দরজাটা ধরে দুবার ঝাঁকিয়েও কিছু হয় না। বাইরে থেকে লক করে কাণ্ডটাকে ঘটিয়েছে। এদিকে পুলিশের যদি এই হাল হয় তাহলে স্থানীয়দের অবস্থা তো ভাবাই যায় না। বাকি রাতটা বিছানায় বসে সিগারেট টানা ছাড়া আর কোনো কাজ রইল না। ঘরের কয়েকটা ভালো করে ফটো শঙ্খ তুলে নেয় নিজের মোবাইল। কাপড়টারও ছবি তুলেছে। তবে একটা বিষয় তো স্থির, লোকটা শাসন ব্যবস্থার হিত চায়। অন্তত এই চিঠিটার তো মানে এটাই দাঁড়ায়। মাওবাদী ধরনের কিছু আছে নাকি এদিকে? কই, তেমন কিছু তো দিল্লি থেকে বলেন। আর কাল কি কেস আসতে চলেছে? ভোরবেলায় বিস্ট এবং ভট্টরাই দুই কনস্টেবল এসে দরজা খোলে। সঙ্গে সঙ্গে নেটওয়ার্কটাও এসে যায়। তারা বসকে এই অবস্থায় দেখে ভয় এবং বিস্ময়ে কাঠ হয়ে যায়। তারা শুনেছে সে খুব উপরতলার অফিসার। এত বড় অফিসারকে এরা এর আগে কখনো চোখে দেখেনি। সুতরাং কিভাবে যে ব্যবহার করতে হয় এনার সাথে তার আদব কায়দাও তারা জানেন। শুধুমাত্র থতমত খেয়ে একপাশে সরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল তারা। গর্জে উঠল শঙ্খ, কল রানা ফাস্ট। বিস্ট গিয়ে একরকম ঘর থেকেই ধরে আনে রানাকে। এতদিনের অভ্যাস মতো সেই ইউনিফর্মের প্যান্টটা পরে ওপরে একটা চাদর চাপিয়ে আয়েশ করে নেপালি চালের ভাত আর আলু ভাজা খেতে বসেছিল। খবর পেয়ে ইউনিফর্ম ভুলে ওই অবস্থাতেই ছুটে এলো সে। শঙ্খ আবারও গর্জে উঠল,
ফরেন্সিক কোথায় হয় এখানে? আমার টেবিলে এক্ষুনি শেষ 3 বছরের এই এলাকার সমস্ত ক্রাইম আর ক্রিমিনালের রিপোর্ট চাই। সাথে চাই এই এলাকার সব হাই প্রোফাইল পাওয়ারফুল লোকেদের লিস্ট। আর ইমিডিয়েট একটা সার্চ টিম বানিয়ে চারিপাশ দেখো কোথাও কোনো মার্ডার বা অন্য কোনো ক্রাইম হয়েছে কিনা। ইয়েস স্যার। সকলে চলে গেল, কিন্তু এতগুলো কাজ একসাথে করার অভ্যেস এদের কখনোই নেই। সুতরাং কাজগুলো মনে রাখতে পারলো কিনা জানা নেই। ব্যাপারটা শঙ্খ নিজেও বুঝেছে, তাই সেও যথাসম্ভব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিজের চেয়ারে এসে বসল। পাথরের টুকরো আর কাপড়গুলো ফরেন্সিকে পাঠানো দরকার। তার জন্য দুহালদার হেডকোয়ার্টারে খবর দিয়ে ফোনটা রাখতেই রানা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল। কি হয়েছে রানা? স্যার, খুন। কোথায়? 7 হিল রেজেন্সির পাশের জঙ্গলে। গাড়ি বের করো। বাইরেই আছে স্যার। 7 হিল রেজেন্সি কাংড়া থানা থেকে 7 কিলোমিটার দূরে। রানা এই রাস্তায় গাড়ি চালাতে অভ্যস্ত, তবুও মিনিট 20 লেগে গেল পৌঁছতে। রাস্তা ভালো না, একদিকে বিপজ্জনক পাথরের খাড়া দেওয়াল, অন্যদিকে গভীর খাদ। রাস্তাও এবড়ো খেবড়ো। গাড়ি চালাতে চালাতেই রেজেন্সি সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দিয়েছিল রানা। স্যার, এই এলাকার সবচেয়ে বড় লোক আর সবচেয়ে ক্ষমতাবান পরিবার নামগিয়াল। ইতিহাস খুঁজলে এদের পাওয়া যায়। সিকিমের ইতিহাসে এদের নাম পাওয়া যায় স্যার। এদের শাসকদের চোগিয়ালও বলা হতো। সেই বংশেরই কোনো এক পূর্বপুরুষ এখানে এসে ইংরেজদের থেকে 7 হিল হোটেলের স্বত্ব নিয়ে কালক্রমে তাকে রেজেন্সি বানায়। একটা সরাইখানাকে 5 স্টার করে তোলার পাশাপাশি এই সমগ্র অঞ্চলের রাজনৈতিক থেকে প্রশাসনিক সমস্ত ক্ষমতার অধীশ্বর হয়ে ওঠার যাত্রাপথ পাড়ি দিতে 4টে প্রজন্ম লেগেছে স্যার। বর্তমান মালিক 30 বছর বয়সী সান নামগিয়াল হলেও 65 বছর বয়সী পিতা অর্জুন নামগিয়ালই আসল পরিচালন কর্তা। সকালে আমার কাছে ফোন অবশ্য হোটেলের এক কর্মচারী বিষ্ণু করেছিল স্যার। নামগিয়ালের ওপরে নজর রাখা শুরু করো। ইয়ে স্যার। ঢোক গিলতে গিলতেই গাড়ি পৌঁছে যায় বিশাল 7 হিল রেজেন্সির সামনে। দারোয়ান লোহার বিশাল বহুল দরজা খুললে ভিতরের ঘাস জমিতে গাড়ি দাঁড় করায় রানা। রেজেন্সির সামনের বিশাল ঘাস বারান্দায় দাঁড়ালে সামনেই দেখা যায় দূরে হিমালয়ের 7টি চূড়া। একটা স্পিলিং বুদ্ধাও যেন মনে হলো দেখা যায়। সত্যি নামগিয়ালদের পূর্বপুরুষ যথেষ্ট দূরদর্শী ছিলেন। বিরাট রেজেন্সির পেছন ঘুরে একটা ছোট্ট কাঠের দরজা পেরিয়ে পাইন ওকের জঙ্গলে ঢোকা যায়। জঙ্গলে ঢুকতেই একটা গন্ধ নাকে এসে লাগে, রক্তের ঘ্রাণ। এখনো এই জঙ্গলে কুয়াশা কাটেনি। রানা বলে এদিকের জঙ্গলে গরমের দুপুরেও অন্ধকার কাটে। কিছুটা এগিয়েই একটা সিমেন্টের মাইল ফলকের মতো জিনিস চোখে পড়ে সঙ্গে। সেখানে থেকে আরো কিছুটা দূরে লোকজনের ভিড়। জঙ্গলের ভেতর মাইল ফলক কেন? জিনিসটার সামনে উবু হয়ে বসে রানার উদ্দেশ্যে শঙ্খ বলে, ওখান থেকে ভিড় সরিয়ে জায়গাটা বাউন্ডারি করো, আমি আসছি। রানা একটু কি যেন ভেবে আজ্ঞা পালন করতে অগ্রসর হয়। মাইল ফলক বলে আদেও যে জিনিসটাকে ভুল ভাবছিল শঙ্খ, ভুলটা এবার ভেঙে গেল। এটা একটা ঐতিহাসিক ফলক। পর্তুগিজ বা ডাচ আমলে তাদের স্থাপত্য কীর্তি গলা ফুলিয়ে ভবিষ্যৎকে বলার এ এক ধরন ছিল বলা যায়। কিন্তু এই জিনিসটা একটু অন্য। প্রথমত এর ধরনটা, ওটা দেখলে কেমন যেন একটা নারী মূর্তি বলে মনে হয়, তবে ঠিক সাধারণ নয়। কোথায় যেন জিনিসটা মোবাইল থেকে বের করে সেটার একটা ছবি তুলে নেয় শঙ্খ। উঠতে যাবে এমন সময় আরো একটা জিনিস চোখে পড়ে। শিলাটির উপরে শ্যাওলার প্রলেপ পড়লেও তার নিচে কি যেন চাপা পড়ে রয়েছে। মাথা তুলে একবার দূরের দিকে দেখে নেয় শঙ্খ। দুজন কনস্টেবল নিয়ে রানা সেখানে যথেষ্ট কসরত করছে ভিড় সরাতে। এখনো একটু সময় আছে। পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে শ্যাওলার পরদ ঘুষে ঘুষে সরাতেই কিছু লেখা ধীরে ধীরে ফুটে ওঠে সামনে। যদিও সবটা পড়া যায় না, তবুও যতটা পড়া যায় তার সারমর্ম এই: In 17th century, in Pongsog Namgyal being consecrated as the first Chogyal king in 1642.
established by Wangchuk Namgyal, a former monarch of the dynasty, is now a 64-year-old monk who has spent the last 35 years meditating, sometimes in the caves of Bhutan and Nepal. পড়তে পড়তেই রানার একটা ডাক কানে আসে, सर आइए, हो गया। পুরো জিনিসটার কয়েকটা ছবি তুলে ক্রাইম সিনের দিকে এগিয়ে যায় শঙ্কর। এদিকে ব্যারিকেড টেপ জিনিসটা যে কি সেটা আজ পর্যন্ত কেউ শোনেই না, সুতরাং এদের থেকে বাকি নিরাপত্তা আশা করাটাই বৃথা। কিন্তু আর কয়েকটা পা এগিয়েই থমকে দাঁড়াতে হয় শঙ্করজিৎকে। ঠিক যে দৃশ্যটা সে দেখেছে, এটা কি সত্যি বাস্তবের ক্রাইম সিন নাকি নেটফ্লিক্সে দেখা কোনো ওয়েব সিরিজের দৃশ্য? ঠান্ডাটা কেমন যেন আরো জাঁকিয়ে ধরে শঙ্কর। একটা 4 ভাগ করে কাটা ক্ষতবিক্ষত উলঙ্গ নারী দেহ এদিক ওদিক পড়ে রয়েছে। মুন্ডুটা গাঁথা রয়েছে একটা ওক গাছের কাণ্ডে। এদিকে ক্রাইম সিনের ফটো তোলার জন্য কোনো ফটোগ্রাফার নেই, ফরেন্সিক এক্সপার্ট হাতের কাছে পাওয়া যায় না। ভাগ্যিস সদর হাসপাতালে আগেই খবর দেওয়া হয়েছিল, সেখান থেকে সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার আসছেন। এর মধ্যে কত প্রমাণ যে লোকের পায়ে পায়ে এদিক ওদিক হয়ে গেছে কে জানে। চোখে দেখা যায় না এমন মর্মান্তিক দৃশ্য। গা গুলাতে থাকে শঙ্কর। একটু তফাতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়, মোবাইলে বেশ কিছু ছবিও তুলে নেয়। অজান্তেই সিগারেট খেতে খেতে একটা পাইন গাছের কাছে এসে থমকে দাঁড়ায় সে। গাছটার কাণ্ডে একটা আঙুলের ছাপ। বোঝা যাওয়ার কারণ সেই ছাপটা রক্তের। মোবাইলের ছবি তুলতে তুলতেই এসে পৌঁছন সিনিয়র ডক্টর ফ্রান্সিস। সিন দেখে সেও চমকে ওঠে এবং এক কথায় স্বীকার করে তার 52 বছরের জীবনকালে এই অঞ্চলে কখনো এরকম ক্রাইম সে দেখেনি। হ্যাঁ, সাধারণ খুন জখমের তদন্ত এর আগেও সে সাহায্য করেছে, তবে এই ব্যাপারটা সত্যি ব্রুটাল। একার পক্ষে যতটা সম্ভব তার সমস্ত চেষ্টা করে এবং সম্ভাব্য সমস্ত স্যাম্পল কালেক্ট করে দেহখণ্ডগুলো প্লাস্টিক বন্দি করার পর শঙ্খ ডেকে পাঠায় ফ্রান্সিসকে। ডাক্তারবাবু। হ্যাঁ স্যার। এটাও নিন। ভাগ্যিস টাইটেনিয়াম ডাইঅক্সাইড পাউডার সঙ্গে রেখেছিল ফ্রান্সিস। খুব যত্ন করে উনি গাছের গায়ের ছাপটার স্যাম্পল সংগ্রহ করেন। সামনেই একটা আলগা পাথরে পা তুলে সিগারেট টানছিল শঙ্খ। ফ্রান্সিস দেখিয়ে বলেন, স্যার ওটাই সম্ভবত কারণ। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। কাল অন্ধকারে পালানোর সময় এইটায় হোঁচট খেয়ে গাছটা ধরে ফেলে, তাতেই অসাবধানতায় ছাপটা পড়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে। কি স্যার? ঘটনাটা কখন ঘটেছে বলে মনে হচ্ছে? ঠিক করে বলা সম্ভব নয়, তবে 11টা-12টার দিকে সম্ভবত। শুধুই মার্ডার নাকি? না মানে হতেও তো পারে অন্য ব্রুটালিটি থেকে পুলিশের নজর ঘোরাতে এই জিনিসটা। ধর্মীয় আঙ্গিক দেওয়া হয়েছে। ধর্মীয় আঙ্গিক? ইয়েস স্যার। শিলানা কেকসের নাম শুনেছেন? এবারে বিদ্যুৎ চমকের মতো সবটা মনে পড়ে যায় শঙ্কর। নেকেড? ও মাই গড! Figurative carving of a naked woman displaying an exaggerated vulva. এই নামগিয়ালরা অনেক বছর আগে সিকিমের ওদিকে এসব নিয়ে সাধনা করেছিল বলে শুনেছে। তারপর ওদেরই একজন সাধু হয়ে ভুটানের দিকে চলে যায়, একজন এদিকে চলে আসে। যে ভুটানে যায় সে হয় মঙ্ক, আর যে এদিকে আসে সে হয় বিজনেসম্যান। তবে পরিবারের নামে এদের গর্ব আছে। জঙ্গলে ঘুরে দেখতে পাবেন অনেক জায়গায় ওই কতকটা গ্রিক্সের আদলে বানানো প্রাচীন শিলা রয়েছে, তাতে নাম বৃত্তান্ত সব খোদাই করা রয়েছে। এরকম পকেট থেকে মোবাইলে তোলা ফটোগুলো বের করে দেখায় শঙ্খ। কোথায় পেলেন? ওই সামনে। আচ্ছা, মেয়েটাকে চিনতে পারলেন? কাটা মুন্ডুটাও তো ক্ষত বিক্ষত, তবে চেনা বলে মনে হলো না। এই অঞ্চলে কারোর হলে এতক্ষণে আপনার থানায় খবর পৌঁছে যেত। টুরিস্ট নাকি কে জানে। বাকিটা আপনার জিম্মা স্যার। ওকে, থ্যাংক ইউ ডক্টর। চেষ্টা করুন রিপোর্টগুলো তাড়াতাড়ি দেওয়ার। দেখুন, রিপোর্ট সদর থেকে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে ল্যাবের অবস্থা শোচনীয়।
পালামপুর থেকে রিপোর্ট করানোর জন্য আজকেই রওনা হয়ে যাব আমি। রিপোর্ট যতটা সম্ভব করিয়ে ফেরার চেষ্টা করব। রিপোর্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। শিওর। রানা, ইয়েস স্যার। এখানে সকলের বয়ান নাও, আর আমি রেজেন্সিতে তল্লাশি নেব, কথা বলবো সবার সাথে, ব্যবস্থা করো। কনস্টেবল ভট্টরাই উপস্থিত সকলের জবানবন্দি নিতে থাকে। রানা শঙ্খজিৎকে নিয়ে আসে রেজেন্সির ভেতরে। বিশাল রেজেন্সি, বাইরেও যেমন ভিতরেও তেমন। নিচের ফ্লোরের রিসেপশনে ডেকে আনা হয় প্রথমে সকল স্টাফকে। রাতে চেক ইন চেক আউট হয় না, তাই রাতে রিসেপশনিস্ট থাকে না। দামি হোটেলও নয়, তাই সর্বদা যে গেস্ট ভর্তি থাকে এমনও নয়। গেস্ট বেশি থাকে না, তাই রাতে 2-3 জনের বেশি স্টাফও থাকে না, এবং 2 জন সিকিউরিটি থাকে। বর্তমানে যে মেয়েটি রিসেপশনে রয়েছে তার নাম মারিয়া। সকাল 6টায় জয়েন করেছে এবং তারপরেই এই বিপত্তি। তাই তার মুখ যথাসম্ভব কাঁদো কাঁদো। যতটা নম্রভাবে বলা যায় ততটা করুণ করেই জিজ্ঞেস করলো শঙ্খ, এখানের সিসিটিভি ফুটেজগুলো আমার লাগবে। মেয়েটাও চোখে বেশ জল ভরে নিয়ে বলল, স্যার ক্যামেরা তো নেই। কি ক্যামেরা নেই? রানা কি বলছে এসব? স্যার থানাতেই ক্যামেরা নেই। এইদিকে স্যার ক্যামেরা লাগানোর কোনো রেওয়াজ নেই। তাছাড়া একটু এদিকে আসুন। কি? একটু ধারের দিকে গিয়ে কানে কানে চাপা গলায় বলে রানা, স্যার এদিকের কোনো হোটেলেই ক্যামেরা পাবেন না। চরস জিনিসটা এদিকে অলিখিতভাবে লিখা স্যার, সব হোটেলেই। রাগটা কষ্ট করে নিয়ন্ত্রণ করতে হয় শঙ্খকে। হোটেল রেজিস্টার একবার দেখব। রেজিস্টারটা চোখের সামনে রেখে গার্ড 2 জনের উদ্দেশ্যে প্রশ্ন করে শঙ্খ। বাকিদেরকে নিয়ে বাইরে অপেক্ষা করে রানা। এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোমরা জানাতেও পারলে না। কিরকম গার্ড তোমরা? ওই কি ওই ওই করছো? স্যার রাতে একটু নেশার অভ্যাস আছে। তার মানে চরস টেনে পড়েছিল লোকগুলো। শঙ্কর রক্তবর্ণ চোখের দিকে অবশ্য বেশিক্ষণ চেয়ে থাকতে ওরা পারল না। যাও, এক এক করে পাঠিয়ে দাও সবাইকে। এক এক করে বাকি 3 জনেরও জবানবন্দি নেওয়া হলো। কারোর জবানবন্দিতে এমন কিছুই অসঙ্গতি উঠে এলো না। 3 জনেই আলাদা আলাদাভাবে স্বীকার করলো তারা রাতের বেলা কোনো চিৎকার কিংবা আওয়াজ শুনেনি, এবং গার্ড 2 জন যে নেশাখোর তাও জানা গেল। রানা, গার্ড 2 জনকে থানায় নিয়ে চলো, আর সদর থেকে একজন ডাক্তারবাবুকে ডাকো, ব্লাড স্যাম্পেল নিতে হবে। আদেশ শুনে অবশ্য 2 জনের মুখ শুকিয়ে গেল, কিন্তু শঙ্খ অভয় দিয়ে বলল, চিন্তা নেই, ছেড়ে দেওয়া হবে। তখন একজন গার্ড একটা অদ্ভুত কথা বলল, না ছাড়লে ওই রানা স্যারের ব্যাপারটাও বলে দেব। কি? রানা ততক্ষণে ডান্ডা উঁচিয়ে মারতে গেলেও ধরে নেয় শঙ্খ। কি বলে দেবে? স্যার এই রানা স্যারও মাঝে মাঝে আমাদের সাথে এসে দম দিয়ে যায়। এই শুয়ার বেটা, চুপ কর। আচ্ছা, মালিকের ফোন নাম্বার লাগবে আমার। স্যার ল্যান্ডলাইন নাম্বার দিতে পারি। নিজের মোবাইল থেকে নাম্বারটা ডায়াল করে 2 বার রিং হওয়ার সাথে সাথেই অবশ্য রিসিভ হয়। হ্যালো, শঙ্খজিৎ বোস, ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ। শান নামগিয়াল হিয়ার। আপনার হোটেলে এত বড় একটা খুন হয়ে গেল আর আপনি বাড়িতে বসে রয়েছেন আরামে, হ্যাঁ? স্যার প্রথমত জঙ্গলটা আমাদের এজেন্সির মধ্যে পড়ে না, ওটা ফরেস্ট প্রপার্টি। আর হোটেলে কিছু হলেও সেটা হোটেল ইনসিডেন্ট। পুলিশের মতো কাজ করবে, সাহায্যের দরকার হলে পাবেন। আমাকে বা আমার পরিবারের কাউকে যদি ভেবে থাকেন থানায় হাজিরা দিতে যেতে হবে, আপনার আদেশ মেনে এতটা আশা করে থাকলে ভুল করবেন। আপনার কি মনে হয় না আপনি একটু বেশি স্মার্ট দেখাচ্ছেন নিজেকে? স্যার আমার শ্বশুর সিকিমের ডিজিপি, তাই প্রশাসনকে সাহায্য করা আমার কর্তব্য। কিন্তু শরীরে রাজার রক্ত, সেই রক্ত কারোর সামনেই ঝোঁকেনি, আর আপনার সামনেও ঝুঁকবে না। তবে একটা হেল্প করি আপনাকে। করুন। এখানে লোকাল সবাই হয় ওই গাঁজেরই, না হয় চার্সি, তাই বলছি ওদের কথায় বিশ্বাস করবেন না। বিশ্বাস করার মতো একটা উইটনেস আপনার জন্য আছে হোটেলে। পিছন দিকের একটা কেভে একটা রড হুইলার আছে, ওটা রাতে খোলা থাকে ক্যাম্পাসে। আজ পর্যন্ত কোনো ব্যাচাল সহ্য করেনি। আমাদের এজেন্সি ইনভলভ থাকলেও ও বেঁচে থাকতে কিছুতেই মেনে নিত না। আর ক্রাইমটা যদি জঙ্গলেও হতো তাহলে ও চিৎকার করে ভূত ভাগিয়ে দিত।
সুতরাং যা বোঝার আপনি বুঝে নেন। থ্যাঙ্কস। ফোনটা কেটে যায়। পিছনের কেভে গিয়ে সত্যি একটা বাঘের মতো মাপের কালো রটওয়েলার দেখা যায় বসে বসে থাবা চাটছে। ওর ট্রেনার শোনা যায় অবশ্য এখন গ্রামে গিয়েছে। সেই ছেলেটা নাকি সারা রাত জাগে। এই বিশাল সম্পত্তির আসল পাহারাদার ওরাই দুজন। রানা, রেজিস্টার নিয়ে যাও। আর হ্যাঁ, যতদিন না বলছি হোটেল থেকে চেক আউট বন্ধ। আর স্টাফদের কেউ এলাকা ছেড়ে বাইরে গেলে থানায় জানিয়ে দেবে। এখন স্যার থানা? ওই ছেলেটাকে ডেকে পাঠাও। ওকে স্যার। থানায় পৌঁছে অফিসে নিজের চেয়ারে গা এলিয়ে বসে শঙ্খ। পা দুটো কাঁচের জানলার দিকে তুলে দিয়ে এক দৃষ্টে খোলা জানলা দিয়ে ওই আলো আঁধারির রহস্য রোমাঞ্চে ভরা পাইন জঙ্গলের দিকে চেয়ে থাকে শঙ্খজি। মাথার ভেতরে কতকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমত, এই পরিমাণ নৃশংসতার মোটিভ কি? দ্বিতীয়ত, খুনটা হয়েছে কোথায়? যদি ওখানেই জঙ্গলের মধ্যে হয়ে থাকবে তাহলে কুকুর কেন চিৎকার করলো না? নাকি কুকুরকে কাল রাতে ছাড়াই হয়নি? রাজবংশের ইতিহাস, প্রাচীন তন্ত্রবিদ্যা, শিলা না গিক্সের আরাধনা মূর্তি, এগুলো কি কোনোভাবে জড়িত? যদি রেজেন্সির মালিকের বংশ জড়িত থাকে তাহলে কুকুরের বিষয় সেরফ ভাঁওতা। ট্রেনারের সাহায্যে কুকুরকে শান্ত করে রেখেছিল, হতেই পারে। এক্ষেত্রে ট্রেনারকে জেরা করা প্রয়োজন। কিন্তু এরা বলছে এরকম মার্ডার এই অঞ্চলে প্রথম। তাহলে এটাই কি তন্ত্রবিদ্যার প্রথম বলি? এতটা ব্রুটালিটি কোনো তন্ত্র সাপোর্ট করে? অবশ্য এই দুনিয়ায় অনেক আজগুবি রেওয়াজ আছে মানুষের, আর এইসব দিকে তো মানুষের থেকে বেশি মানুষের কুসংস্কার। যদি তাই হয় তবে এদিকের লোকের পেট থেকে কথা বের করা মুশকিল, কারণ এরা প্রাণ দিলেও ধর্মীয় সংস্কারের বিরুদ্ধে মুখ খুলবে না, উল্টে সাপোর্ট করবে। কিন্তু গতকাল রাতের ওই সাবধানবাণী, তার মানে যে সাবধান করেছে সে জানে বা জানতো যে ক্রাইম একটা ঘটেছে। আচ্ছা, লেখাটা কি ছিল? পকেট থেকে মোবাইলটা বের করে একবার রাতের ছবিটার দিকে ভালো করে চোখ পাতে শঙ্খজিৎ। শেষের দুটো লাইন বারবার ও পড়তে থাকে। কাল সকালে আপনার সামনে একটা কেস আসবে, সেটার সঠিক তদন্ত করবে, না হলে খাল্লাস। চিঠি লেখা লোকটা কি দেখেছে ক্রাইম ঘটতে, অথবা সে জানতো কি ঘটবে? কে সেই লোকটা? ফরেন্সিক না এলে কিছুই বোঝা যাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেট ধীর গতিতে টান দিতে থাকে শঙ্খ। অনেকগুলো হলুদ প্রজাপতি উড়ে বেড়াচ্ছে জানলার সামনে। তাদের একটা দুটো খোলা জানলা পেয়ে কখনো ভেতরে ঢুকে আসছে। হঠাৎ কোথা থেকে একটা বড় মাপের টিকটিকি লাফিয়ে পড়ে তাদের দুটোকে একসাথে মুখে পুড়ে ফেলে। সঙ্গে সঙ্গে ফোনটা টুং করে ওঠে। সমাপ্তির মেসেজ। সে জানতে চায় কেন এতদিন শঙ্খ কোনো উত্তর দিচ্ছে না। সে চিন্তিত। কি যেন মনে করে শঙ্খ আজ রিপ্লাইটা দিয়েই দেয়, রাতে কথা বলছি। সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে, ওকে। দুপুর পেরিয়ে গেলেও কেউ বডির ক্লেম করতে এলো না। থানার তরফে চারপাশে ছবি সার্কুলেট করে দেওয়া হয়। হিমাচল ট্যুরিস্ট বোর্ডের কাছেও খবর দেওয়া হয়। স্থানীয় ট্যুরিস্ট এজেন্সিগুলোর কাছেও খবর পাঠিয়ে তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটার কোনো পরিচয় পাওয়া গেল না। কিন্তু বিকেলের পরে একটা ব্যাপার মনে পড়তে চমকে উঠল শঙ্খ। আরে, রানা তো ওই ছেলেটার খোঁজ করতে গিয়েছিল, এখনো ফেরেনি। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখে বেঞ্চে হাবিলদার কিষণ বসে চায়ের চুমুক দিচ্ছে। শঙ্খকে দেখেই সে দাঁড়িয়ে উঠে সেলাম করে। কিষণ, রানাকে দেখেছো? স্যার তো সকালেই বেরিয়েছিলেন গাড়ি নিয়ে, এখনো ফেরেননি। ফোনটাও অফ, বুঝতে পারছি না কিছু। এদিকে তো সন্ধ্যা হয়ে গেল স্যার, কখনো তো করেন না। স্যার, উনি লোকাল আছেন, উনি জানেন সন্ধ্যের পরে এদিকে বাইরে ঘোরা ঠিক না। ঠিক না কেন? স্যার, ওই চরসি আর তেন্দুয়ার জায়গা। কিন্তু রানাকে তো খুঁজতে যেতে হবে। গাড়ি বের করো।
রানা বলেছিল ডগ ট্রেনারকে খুঁজতে যাবে। কোথায় বাড়ি কিছু জানো? না স্যার। থানার মাত্র দুটো গাড়ি, একটা নিয়ে রানা বেরিয়েছে, এখনো ফেরেনি, আর একটা নিয়ে রেজেন্সি পর্যন্ত পৌঁছতেই সন্ধে নামলো প্রায়। এবং তখনই আবিষ্কার হলো যে এটার হেডলাইট খারাপ। রেজেন্সিতে জেনেও যা পাওয়া গেল, এখান থেকে 3 কিলোমিটারের মতো দূরে নিচের দিকে ছেলেটার গ্রাম। এদিকে স্থানীয়দের কাজে নেওয়ার আগে আইডি নেওয়ার রেওয়াজ নেই, সুতরাং ওইসবের কথা ভেবেও লাভ নেই। কিষণ বলল, স্যার আমার উপর ছেড়ে দিন, আপনি অঞ্চলে নতুন, আমি এক্ষুনি চারপাশে খোঁজ খবর পাঠাচ্ছি, খবর এসে যাবে, আপনি ফিরে যান। ফিরে যাওয়া ছাড়া আর উপায়ও নেই। রেজেন্সিতে গাড়ি নেই, না হলে হোটেলের গাড়ি নিয়েও কিছু একটা করা যেত। ফেরার পথে অবশ্য ওদের ভগবান ভরসা আর কিষণের অন্ধকারে গাড়ি চালানোর দক্ষতার ওপর ভরসা করে খাদ বাঁচিয়ে ওরা দুজনে প্রাণ বাঁচিয়ে ফিরে এলো থানা পর্যন্ত। আজ রানার ঘর থেকে খাবার আসার ভরসা নেই, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রানা আজ বাড়ি ফেরেনি, রাতে ফেরার নিশ্চয়তাও নেই। নিজে একবার রানার বাড়ি সান্ত্বনা দিতে যাবে কিনা এটা ভেবে ইতস্তত করে কিষণকেই বলে দিল শঙ্খ, দেখো তুমি আজ রাতটা একটু ওদের দিকে নজর রেখো, সমস্যা হলে ডাকবে। ব্যাগ থেকে শুকনো খাবার কিছু মুখে দিয়ে বিছানায় শুয়েও দু চোখের পাতা এক করতে পারল না শঙ্খ। অবশেষে অনেক রাতে যখন চোখটা একটু বুঝে এসেছে, ফোনের রিংটা তখন ভাঙিয়ে দেয়। সমাপ্তি। রিসিভ করে ঘুমের ঘোরেই শঙ্খ বলে, হ্যালো। ঠিক তখনই বাইরে যেন একটা খুট করে শব্দ হয়। চুপচাপ মোবাইলটা রেখে ড্রয়ার থেকে সার্ভিস রিভলভারটা আঙুলে চেপে সন্তর্পণে দরজাটা খুলতেই যেটা এসে সজোরে মুখে চোখে ধাক্কা মারে তা হলো শীতল বাতাস এবং বাইরে বাল্বের মেটে আলোয় মাখা অন্ধকার। আরো একটা জিনিস, পায়ের কাছে একটা চিরকুট। সেটা তুলে নিয়েই বুকটা ধক করে ওঠে শঙ্খ। চিঠিতে লেখা, রানা ইজ নো মোর। বাইরে নিকষ অন্ধকার, দূরের জঙ্গলে অজানা সব বন্য জানোয়ারদের হাড় হিম করা হুঙ্কার। সামনের রাস্তা বলতেও কিচ্ছু চোখে পড়ে না। যাবে কোথায়, কি বা করবে শঙ্খ? হঠাৎ মোবাইলটা রিং করে। সান নাম দেয়াল। ফোনটা অসহ্য রাগ এবং কষ্টের সঙ্গে রিসিভ করে শঙ্খ। স্যার, ব্যাড নিউজ। রানা স্যারের খবর পাইনি, তবে সদরের ডাক্তারবাবুর গাড়িটা এইমাত্র পাওয়া গেছে বীরঝোলা পাসের নিচে। পাহাড়ের উপর থেকে কোনো আলগা পাথর এসে সম্ভবত চলন্ত গাড়িটার উপরে পড়ে। ড্রাইভার এবং ডাক্তারবাবু দুজনের বডি একেবারে শেষ, সাথে আপনার স্যাম্পলগুলো। এবার কেমন যেন মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে শঙ্খ। নির্দোষ ডাক্তারবাবু ফরেন্সিক করাতে যাচ্ছে। এটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? হয়তো কাল রানার দেহ এইভাবে কোনো খাদে পাওয়া যাবে গাড়ি, অথবা সকালের। ভাবতে গিয়েও শরীর কেঁপে ওঠে শঙ্খ। সে অসহ্য রাগে চিৎকার করে ওঠে, আমি তোদের সবগুলোকে দেখে নেব শালা। ফোনটা কেটে যায়। ওর কথার রেশ বয়ে যায় দূর অতল আধারের গভীরে। অরণ্যের নিচ্ছিম আদিমতার সঙ্গে মিশে যায় শঙ্খজিতের আর্তনাদ। আদিম অরণ্য অচিরেই আবারও তা ফিরিয়ে দেয়। একটা শিয়াল কাছেই কোথাও হুঙ্কার দিয়ে ওঠে। শঙ্খজিৎ তবু দরজা খোলা রেখে বসে থাকে চুপ করে তক্তাপোষের এক কোণে। ক্রমে রাত কেটে ভোর হয়। একটা দুটো পাখি ডাকে। শঙ্খ সার্ভিস রিভলভারটা কোমরে গুঁজে রাস্তায় নামতে যাওয়ার ঠিক আগে আবারও মোবাইলটা রিং করে ওঠে। এবার সমাপ্তি ফোন করেছে। কি যেন ভেবে কলটা রিসিভ করে শঙ্খ। একটা খবর আছে, সেটাই দেওয়ার জন্য তোমাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি। কে?
তুমি যে এলাকায় এখন আছো সেখান থেকে 20 কিলোমিটার দূর দার্চিক নামে একটা গ্রাম আছে। ভেরি ডেঞ্জারাস। কেন? গ্রামটাই এখনো শুদ্ধ আর্য সম্প্রদায়ের বাস, কিন্তু বিষয়টা হচ্ছে তারা বাইরের কোনো রকম সম্পর্ক এড়িয়ে চলে। তাদের রোজগারের মূল মাধ্যম হচ্ছে চরস আর আফিমের চাষ। ওরা চাষ করে স্থানীয় ছাড়াও সারা দুনিয়া এক্সপোর্ট করে। আর হ্যাঁ, অদ্ভুত কিছু বলি প্রথা ওদের মধ্যে চল আছে, যেমন নরবলি। তুমি কিভাবে জানলে? আমার বসের থেকে। তবে ভেবো না চাইলেই তুমি যেতে পারবে ওখানে। ভারতে থাকলেও ভারতের আইন ওরা কতটা যে মানে তার ঠিক নেই। ওদের নিজেদের কিছু নিয়ম আছে। বেস্ট অফ লাক। ফোনটা কেটে যায়। ধীরে ধীরে সূর্যদেব পাইন গাছের ফাঁক দিয়ে দেখা দেয় রক্তিম আভা নিয়ে। ধীরে ধীরে ঘর ছেড়ে বের হয় শঙ্খ। থানায় পৌঁছেই ডিউটি অফিসারকে বলে গাড়ি বের করতে। উদ্দেশ্য নামগিয়ালের প্রাইভেট ম্যানশন। হেড অফিসে ফোন করে রানার মৃত্যু সংবাদ দেয় শঙ্খ নিজে। বিপর্যয় মোকাবেলা দপ্তর বডি উদ্ধারের অনুসন্ধান শুরু করবে খুব শিগগিরই। রানার সংবাদে থানার সকলেই কেমন যেন থম মেরে যায়। ডাক্তারের ব্যাপারটাও জানানো হলো হেড অফিসে। ওদিক থেকে শঙ্কর খবর পাঠানো সেই রাতে পাথর মোড়ানো অদ্ভুত কাপড়টার ফরেন্সিক রিপোর্ট তৈরি হয়েছে। অভিজ্ঞ ডাক্তার হরিজি বলেন কাপড়টায় যে ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ পাওয়া গেছে তা কোনো মহিলার। তবে তার ফিঙ্গারপ্রিন্ট স্যাম্পল এদিকের আধার ডিরেক্টরির অফিসে পাঠিয়েও কোনো ম্যাচ পাওয়া যায়নি। অর্থাৎ ওই ফিঙ্গারপ্রিন্টের কোনো ডেটা নেই আধার অফিসে। তবে একটা রেফারেন্স আছে। ওই জাতীয় কাপড় শুধুমাত্র দার্চিক গ্রামেই পাওয়া যায়। দার্চিক নামটা শুনেই কানের পাশটা গরম হয়ে ওঠে শঙ্কর। গাড়ি বের করো, হুকুম করে শঙ্কর। ডিউটি অফিসার কাঞ্জিলা, দুজন কনস্টেবল নীতিশ এবং প্রতাপকে নিয়ে শঙ্কর সঙ্গ দেয়। গাড়ি আঁকা বাঁকা পাহাড়ি পথ ঘুরে প্রায় 40 মিনিট পরে এসে পৌঁছয় বিশাল নামগিয়াল ম্যানশনের সামনে। গাড়ি থেকে নামার সময় কাঞ্জিলাল শুধু একটাই কথা বলে, স্যার, আজ পর্যন্ত একবারও এই গেটের উপরে পুলিশের লোক ঢোকেনি। তাতে কি হয়েছে কাঞ্জিলাল? আজ ঢুকবে এবং প্রয়োজনে সবাইকে উপযুক্ত জেরাও করবে। এসো তোমরা। শঙ্খ বেশ বুঝতে পারে ওর সাথে 3 জন লোক থাকলেও 3 জনেই ভয় পাচ্ছে। লন পেরিয়ে বিরাট ও কাঠের পালিশ করা দরজায় ঘুমটি বাজায় ওরা। এদিকে ট্রেডিশন মেনে দড়ি ঝোলানো ঘুমটি। একটা দড়ি ঝুলে থাকে বাইরে, সেটা ধরে টান দিলেই ঘরের ভেতরে বেজে ওঠে ঘন্টি। অন্যদের ঘরে খুবই কর্কশ ঘন্টি বাজে। এদের ঘরের ঘন্টির আওয়াজ খুব মধুর। দরজা খুলে যায়। একজন চাকর গোছের লোক এসে দরজা খোলে। সঙ্গে সঙ্গেই তাকে সরিয়ে হুটপাট করে ঘরে ঢোকে শঙ্খ। পিছু পিছু ঢোকে বাকি কনস্টেবল 2 জন। ঢুকেই এক পেল্লায় লিভিং রুম। মেঝে থেকে শুরু করে চারপাশ পুরু দামি ও কাঠের মোড়কে ঢাকা। ডান দিকের পিয়ানোর পাশে একটি বৃদ্ধ লোক পাইপ টানছিলেন রাজকীয় কায়দায়। পেছন থেকে কাঞ্জিলাল শঙ্কর কানের কাছে এসে ফিসফিস করে বলে, ইনি অর্জুন নামগিয়াল, শান নামগিয়ালের পিতা। কটমট করে এগিয়ে যায় শঙ্কর। আমার স্টেশন অফিসার রানার গতকাল যে মৃত্যু হয়েছে খবরটা আপনাদের সূত্র মারফতই পেয়েছি। সেই বিষয়ে কিছু জানাচ্ছিল। বৃদ্ধ যে শঙ্খজিতের কথায় খুব একটা আমল দিলেন বোঝা গেল। আগের মতোই চোখ বুঝে পাইপে সুখ টান দিতে দিতে বললেন, খবর দেওয়া দায়িত্বের মধ্যে ছিলে, তাই দেওয়া হয়েছে। যতটা জানা গিয়েছিল জানানো হয়েছে, আর কিছু জানানোর বাকি নেই। জানানোর বাকি আছে আর কি নেই সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে। কোথায় সে? অবশ্য আর কিছু বলবার আগেই কাঠের ঘোরানো সিঁড়ি বেয়ে দূর দাঁড় করে যে অল্প বয়সী যুবকটি নেমে এলেন, কাঞ্জিলালের ইশারায় বোঝা গেল ইনি সেই শান নামগিয়াল। এসেই বেশ কর্কশ গলায় শান বললেন, আপনি পুলিশের বড় আধিকারিক হতে পারেন, কিন্তু জানেন কি, এই বাড়ির ভিতরে আজ পর্যন্ত পুলিশের লোক ঢোকার সাহস পর্যন্ত পায়নি। আপনি কি জানেন আমাদের বাড়ির রাজমর্যাদা আছে এই অঞ্চলে?
ভুলে যাবেন না, রাজমর্যাদা থাকলেও ভারতীয় সংবিধানের আওতায় থাকেন আপনারাও। আর আপনারই হোটেল সংলগ্ন অঞ্চলে একটি নৃশংস খুন, তারপর তার প্রমাণ লোপাটের জন্য আরও একটা খুন, এবং ঘটনার তদন্তে যাওয়ার সময় অন ডিউটি তদন্তরত অফিসার খুন। এতগুলো ঘটনার পর নিশ্চিত হলেন যে পুলিশ পা হাত গুটিয়ে বসে থাকবে শুধুমাত্র আপনাদের রাজমর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য। হ্যাঁ, তাহলে কি করতে চান? উত্তর চাই। উত্তর আমি দিতে বাধ্য নই। আমাদের পরিবারের কেউই শেষ 200-300 বছরে কারোর কাছেই জবাবদিহি করেনি। বলে যাবেন না, এক সময় নরবলির প্রথা ছিল আমাদের বংশে। জঙ্গলে চলে যান, দেখবেন এখনো তার প্রমাণস্বরূপ কয়েকটা পাথর খোদাই করে রাখা রয়েছে। রাজ পরিবার ছাড়া সাধারণ মানুষের মৃত্যুতে আমরা জবাব দিই না। আর তাছাড়া প্রমাণ আনুন যে আমরাই জড়িত, তখন নয় দেখা যাবে। তবে বলে দিচ্ছি, প্রমাণ পাবেন না। একটা প্রমাণ যে আমার হাতে আছে মিস্টার। কি প্রমাণ? যেন আকাশ থেকে পড়েন সান নামগিয়াল। এতক্ষণের ঔদ্ধত কণ্ঠ যেন এবার তার একটু সংযত, যেন একটা বড় পাথরে ধাক্কা খেয়েছে উত্তাল জলস্রোত। আমার কাছে আপনার পরিবারের শেষ কয়েকদিনের কল ট্র্যাকিং ডিটেলস রয়েছে। সেই অনুযায়ী আপনার সাথে একজন কুখ্যাত দস্যু নরসিংহ আরিয়ানের বারংবার কথা বলার প্রমাণ আছে। আর শুধু তাই নয়, আজ এই কিছুক্ষণ আগেই আমার কাছে আসা রিপোর্ট অনুযায়ী রানার অ্যাক্সিডেন্টের সময়ও নরসিংহ ওই স্থানেই ছিল। আর কিছুক্ষণ আগে ও পরে তার সাথে আপনার কথাও হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে নরসিংহ কি রানার গাড়ি খাদে ফেলে আপনাকে খবরটা দিয়েছিল, যে খবর তারপর আপনি আমাকে দেন? স্যার, আপনি কি এখনো জানেন রানাজির অ্যাক্সিডেন্ট ঠিক কখন হয়েছিল? জানেন না? তাহলে আপনার তদন্তেও ফাঁক থেকে যাচ্ছে। আর শুধুমাত্র এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে তো আর আমাদের ফাঁসাতে পারবেন না, তাই না? ডিরেক্ট বা রিয়েল এভিডেন্স কিছু নিয়ে আসুন। আনবো, আজই আনবো। চেষ্টা করেও এবার আপনি বাঁচতে পারবেন না। আপনার প্রাণাধিক প্রিয় শয়তান নরসিংহ। বলে চলেই যাচ্ছিল সঙ্গ, পিছু ডাকলেন শান। আরে যাচ্ছেন কোথায় স্যার? শুনে যান। যখন আমাদের কল আপনি ট্র্যাক করেছেন, তখন আপনিও জেনে যান আমাদের কাছেও রোজ আপডেট আসে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল ডিটেলসে। বুঝলেন, আমাদের ব্যবসা তো আর অতটা সোজা নয়। কে কখন কোথায় পার্টি বদলে পিছনে কাটি করা চক্রান্ত করছে, তার ঠিকুচি কুষ্টের হিসাব আমাদের না রাখলে চলে না। যদিও আপনি সেই তালিকায় পড়েন না, তবে আমাদের এজেন্ট কিন্তু খুব পটু। আমি না চাইতেও সে আপনার নাম্বারকেও সেই লিস্টেই ফেলে দিয়েছিল। তাতে একটা রেজাল্ট এসেছে, দেখে যান। বলে নিজের মোবাইলটা ছুঁড়ে দেয় পাশের সোফায়। বাঁকা চোখে চেয়ে শঙ্খ এগিয়ে গিয়ে তুলে নেয়। সেটায় যে কল ডেটাগুলো রয়েছে সেগুলো সত্যি তার কল লগ, তবে ইন আউট লোকেশনের সাথে। আর সেখানেই চমকে ওঠে শঙ্খ। সবগুলো নাম্বারই তার চেনা, তবে সবচেয়ে চেনা যে নাম্বারটা, সেটার লোকেশন তার ঠিক সমাপ্তির নাম্বার। হাতটা কেমন কেঁপে ওঠে শঙ্খ। অট্টহাসি করে ওঠে সান নামগিয়াল। নামগিয়াল ম্যানশন যেন দাঁত বের করে ভেঙাতে থাকে শঙ্খকে সেই পৈশাচিক অট্টহাসির তালে। কি ভাবছেন স্যার? যান, এবার যান, ক্রিমিনালকে ধরুন। হ্যাঁ, আপনি সৎ এবং ইয়াং অফিসার, সমাজকে ন্যায় দেওয়ার জন্য এই পদেই এসেছেন। আপনি নিশ্চয়ই আপনার বান্ধবীর উপরেও অনেককে স্থান দেবেন। তবে কি জানেন তো, আর যাওয়ার আগে একবার জেনে নিন, ওই নামচিক গ্রাম সাধারণ গ্রাম নয়। ওরা আরিয়ান হলেও একটা বিরাট কাল্ট। আর গোপনে গোপনে সেই কাল্টে বাইরের সাধারণ মানুষদের জুড়ে নিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে। এমনিতেও এই 2-4টে গাঁদা বন্দুক আর একটা পিস্তল দিয়ে ওদের সাথে পেরে উঠবেন কিনা কে জানে। আমরা নিজেরাও যাই না ওদিকে। শুধু নরসিংহ লোকটা আমায় ব্যবসার কাজে সাহায্য করে, তাই ওর সাথেই আমার বন্ধুত্ব রয়েছে। বাকি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে শঙ্খ। গাড়িতে বসেই হুকুম দেয়, নামচিক চালো। স্যার, শান নামগিয়াল একটাও মিথ্যে কথা বলেনি। জন্ম থেকে এখানে থেকেও কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি যে একদিন নামচিকে যেতে হবে।
তবে রানা স্যারের মৃত্যু যদি সেই নরকেও নিয়ে যায়, যেতে রাজি আছি, তবে নিজের প্রাণের জন্য নয় স্যার। কিন্তু জিৎ হারের প্রশ্ন আছে। সে দেহে সুইসাইড করতে যাওয়ার চেয়ে হেড অফিসে আরও ফোর্স আসার আবেদন করতে পারি, তারপর না হয়। ড্যাম ইট! আর ততক্ষণে সব প্রমাণ লোপাট করে যারা পালানোর পালিয়ে যায়। স্যার নামগিয়াল যখন জেনেছে তখন খবর ওখানেও পৌঁছবে, আর খবর যাওয়া মানে একটা কেউ থাকবে না ওখানে। কিন্তু স্যার। ঠিক আছে, ঠিক 4 ঘন্টা আমি অপেক্ষা করব। যদি ফোর্স আসে তাহলে ঠিক আছে, না হলে আমি একাই যাব। তোমাদের আসতে হলে এসো, না হলে না এসো। স্যার, আপনি হেড অফিসে খবর দিন। আমি ফরেস্ট অফিস আর বাকি জায়গা বলে নাকা চেকিং লাগিয়ে নামচিকের আসা যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করছি। আর হ্যাঁ, দুজনের নামে লুকআউট জারি করা। ডিটেলস আমি হোয়াটসঅ্যাপ করছি। জি স্যার। গাড়ি আবারও ঘুরে যায় থানার দিকে। তবে থানা পৌঁছেও একটি বারের জন্য চেয়ারে বসে না শঙ্খজিৎ। এতক্ষণে খবর পেয়ে রানার বউ ওর 2 বাচ্চার হাত ধরে এসে সজল চোখে দাঁড়িয়েছে দরজায়। ওদের একটা বেঞ্চে এনে বসিয়েছে বটে, তবে চোখের দিকে তাকাতে পারেনি শঙ্খ। এর মধ্যেই খবর আসে সদর হাসপাতালে সিনিয়র ডাক্তারের মৃত্যু সংবাদে হাসপাতালের কর্মীরা প্রতিবাদে অনশন এবং অবরোধ রেখেছে। রাস্তা খারাপের জন্য তারা সরকার এবং প্রশাসনকে দায়ী করছে। এদিকে সদর ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা কিছুই নেই, সুতরাং সেদিকের অবস্থাও খারাপ। ফাইল ঘেটে নরসিংহের ছবি নিজের মোবাইলে সেভ করে নেয় শঙ্খ। 4 ঘন্টা কেটে যায়, কিন্তু ফোর্স আসে না। তবে খবর আসে হেড অফিস থেকে রওনা হয়ে গেছে। শঙ্খ আর দেরি করে না, কাঞ্জিলাল এবং আরও 2জনকে নিয়ে বেরিয়ে পড়ে গাড়িতে চেপে। এবার কাঞ্জিলালও বারণ করার সাহস দেখায় না। থানা থেকে যে পথে নামচিক সেই দিকটায় কোনোদিন আসেনি শঙ্খ। খানিকটা পাথুরে পথে গাড়ি চলার পর গাড়ি জঙ্গলের পথ ধরল। বিশাল বিশাল পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে পায়ে চলা পথ। পথের প্রস্থ এতটাই যে শুধুমাত্র কষ্টে শিষ্টে পুলিশ জিপটা যেতে পারে মাত্র, তাও খুব পাকা ড্রাইভার না হলে বিপদ। কারণ সমস্ত পথটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র আলগা পাথর। এক জায়গায় এসে কাঞ্জিলাল বলল, স্যার, এখান থেকে সোজা গেলে আর কিছু দূরেই দাঁড়ছি। আরও একটু এগিয়ে একটা ফরেস্টের অস্থায়ী আউটপোস্ট পড়ল। শঙ্খজিতের পরিচয় পেয়ে বিট অফিসার পান্ডে একটু সম্ভ্রমের সঙ্গেই সাবধান করে দিলেন। স্যার, জায়গা খুব ডেঞ্জারাস। অফিসার, আমার ফোর্স আসছে পেছনে, আপনি একটু ওদের সাথে কোঅপারেশন করে নেবেন, আর আপনার কিছু সহস্র সেপাইকেও প্রস্তুত রাখবেন। যদি আমরা ঘন্টা 3 মধ্যে না ফিরি অবশ্যই ওদের পাঠাবেন। অফিসার পান্ডে লোকটি ভালো, সে বাক্যবায় না করেই সম্মতি জানাল। ক্রমে অরণ্য আরো ঘন হয়ে উঠতে উঠতে ক্রমে দুর্ভেদ্য হয়ে উঠল। যে জায়গাটায় কাঞ্জিলাল বলল, স্যার, আর এগোনো যাবে না গাড়ি নিয়ে, এবার আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। সেখান থেকে দূরে একটা কাঠের দুর্গ ধরনের কিছু একটা দেখা গেল সামান্য। সকলেই অবাক হয়েছিল। খানিকটা পায়ে হেঁটে এগোনোর পর দেখা গেল সেটা দুর্গ নয়, আসলে সেটা একটা পেল্লাই কাঠের দরজা এবং চারপাশে বিরাট উঁচু খাড়া কাঠের পেল্লাই প্রাচীর। বিচিত্র কারুকার্য করা সেই দরজা দেখলেই বোঝা যায় ভেতর থেকে বন্ধ। আর এই পরীক্ষা সিংহ দরজা দিয়ে সুরক্ষিত অরণ্যের কন্দরে অবস্থিত আর্যদের গ্রাম নামচিক। স্যার, ভিতরে ঢোকার তো কোনো উপায় নেই। শঙ্খটি কি বলবে ভাবছিল, এমন সময় পেছনে পায়ের শব্দে চমকে উঠল সকলে। বেড অফিসার স্বয়ং এসেছেন ছুটতে ছুটতে। স্যার, আজ আর দরজা খুলবে না, আর দরজা না খুললে ভেতরে যাওয়ারও কোনো উপায় নেই। তার মানে কি আমরা ওদের দয়ার ওপর বসে থাকব? কখন এসে ক্রিমিনাল আমাদের হাতে ধরা দেবে, সেটা কি কখনো সম্ভব? দরজা খুললেও সম্ভব না। ভেতরে অত লোকের মোকাবিলা করে কাউকে ধরা খুব মুশকিল। তার চেয়ে একটা উপায় আছে। কি উপায়? আমি রেঞ্জারের সঙ্গে কথা বলেছি। আমরাও এদের বিহেভিয়ার নিয়ে খুবই ব্যতিব্যস্ত। সুযোগ যখন এসেছে কাজে লাগানো হবেই।
এখান থেকে কিছুটা আগেই দার্চিক ফলস, ওখানে একটা কাঠের পুরনো বাংলো আছে ইংরেজ আমলের, তস্য ভাঙা, তবে রাত কাটানো যায়। চলুন আমরা কটা প্রাণী ওখানেই থেকে যাই আজকে দিন রাতটা। কাল পূর্ণিমা, একজন স্থানীয় অফিসার আমাদের জানালো কাল ওদের পুরো গ্রাম গভীর রাতে এসে জড়ো হবে দার্চিক ফলসের ধারে। আমাদের কাছে ফুল ফোর্স তার অনেক আগেই এসে যাবে। আমরা ফলসের চারিধারে জঙ্গল আগে থেকে ঘিরে রাখবো, তারপর রাতের বেলা সবাই এলে সুযোগ বুঝে। ঠিক আছে, এখন কোন দিকে যেতে হবে চলুন। গম্ভীর হয়ে সম্মতি জানায় শঙ্খ। প্রায় 1 ঘন্টা সেই দুর্ভেদ্য জঙ্গল ভেদ করে কখনো ডানে কখনো বামে ঘুরে মাথার উপর পাইন আর পায়ের নিচে ঘন ফার্নের জঙ্গল চিরে ওরা এসে দাঁড়ায় একটা কুঠি বাড়ির সামনে। সেটার অবস্থা সত্যি অবর্ণনীয়। এই জঙ্গলের ভেতর মোবাইল নেটওয়ার্কও খুব ক্ষীণ। বর্ষা শুধু বিটবাবুর স্যাটেলাইট ফোনটা, সেটার মাধ্যমেই যোগাযোগ রাখা হলো। দুপুর এবং বিকেলের মধ্যে প্রায় নিঃশব্দে অভিজ্ঞ ফরেস্ট ফোর্সদের সঙ্গে পুলিশ দল এসে পৌঁছল। বিটবাবু এবং শঙ্খ দুজনে পরিচালনা করে তাদের পজিশন দিল। যদিও জঙ্গলের ব্যাপারে শঙ্খর অভিজ্ঞতা প্রায় শূন্য, বিটবাবুই সমস্ত পরিচালনা করলেন। ওদের খাবার ওরা সঙ্গেই এনেছে। শঙ্খ এবং বিট অফিসারদের জন্য কিছু খাবার এসেছিল, সেগুলো দিয়েই কোনো রকমের রাত কাটানোর বন্দোবস্ত করা হলো। রাতের অভিজ্ঞতা শঙ্খ কোনো দিন ভুলবে না। এমন এক মায়াবী ভয়াবহ রাত সে এর আগে দেখেনি। রাত গভীর হওয়ার সাথে সাথে যেন একটা অন্য জগৎ জেগে উঠল। কে বলে জঙ্গলে রাত নিশুতি হয়? বরং দিন নিশুতি হয়, রাতেই জেগে ওঠে আসল জঙ্গল। ঠান্ডা এবং বন্য জন্তুর হুঙ্কারে ঘুম হলো না কারো। শুধু 40 বছর বয়সী অভিজ্ঞ বিটবাবু বোধ হয় তার এহেন পাহাড় জঙ্গলে রাত কাটানোর অপরিসীম অভিজ্ঞতা থেকেই নাক ডেকে ঘুমোতে পারলেন। ক্রমে সকাল হল, ধীরে ধীরে শান্ত হয়ে এলো চরাচর। আশেপাশে দেখলে কেউ জানতেও পারবে না প্রায় 30 জন সশস্ত্র প্রশাসনের লোক আত্মগোপন করে রয়েছে চারপাশে। ঘন্টা যেন আর কাটতেই চায় না। হাত ঘড়িতে বারবার সময় দেখতে লাগলো শঙ্করজি। তবে সময়ের ক্রমে সময় কাটতে কাটতে একসময় আবারও বিকেল গড়িয়ে সন্ধে নামল। আর সঙ্গে সঙ্গেই অন্ধকারে গা লুকিয়ে সৌম্যরা 5 জন প্রাণী নিজেদের হাতিয়ার বাগিয়ে এসে লুকালো ঝর্ণার একেবারে গা ঘেঁষে বড় বড় পাথরগুলোর আড়ালে। সৌম্য জঙ্গলের সব কিছুর সাথেই প্রায় মানিয়ে নিয়েছে, তবে মানিয়ে নিতে পারেনি কেবল মশা এবং জোঁকেদের সাথে। রাত তখন প্রায় 11টা। হঠাৎ করে জঙ্গল যেন কেঁপে উঠল একটা অদ্ভুত গর্জনে। কিছুক্ষণ পরই বোঝা গেল সেটা আসলে কোনো জন্তু জানোয়ারের গর্জন নয়, যেন হাজার হাজার মানুষ কোথায় এক সুরে এক তালে অদ্ভুত আওয়াজ করছে এবং ক্রমে সেই আওয়াজ এগিয়ে আসছে কাছে। পিস্তল বাগিয়ে ধরল। বিটবাবু সাবধান করে দিলেন ওয়াকি টকি মারফত সবাইকে। অর্ডার না পেলে কেউ মুভ করবে না। শঙ্খর জন্য সেই বার্তা। ক্রমে দিগন্তে যেন আগ্নেয়গিরি অগ্নি শকুরণ ঘটল হঠাৎ। দূরে অরণ্যের মাথায় চারপাশ লাল হয়ে উঠল। ক্রমে বোঝা গেল অজস্র মানুষ এক হাতে মশাল আর এক হাতে বর্ষা নিয়ে সম্মিলিত খুব হাপ ধ্বনি করতে করতে এগিয়ে আসছে। স্নায়ুকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করে বসে রইল শঙ্খ। ক্রমে দলটা এসে পৌঁছলো ঝর্ণার পাশে। কত যে লোক তা গুণে শেষ করা যায়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের যেটা সেটা হলো বাঁশে বেঁধে তারা কাকে যেন ঝুলিয়ে এনেছে। মশালের আলোয় স্পষ্ট তার দেহ থেকে রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা। আরো কাছে আসতে বোঝা গেল সেটা বাঁশে উল্টো করে বাঁধা একটা নগ্ন নারী দেহ, যাকে সদ্য খুন করা হয়েছে সম্ভবত। দৃশ্যটা দেখে স্থির রাখতে পারল না শঙ্খ নিজেকে। সে উঠতে যাবে এমন সময় বিটবাবু হাত চেপে ধরলেন। চাপা গর্জনে বললেন, বোকামি করবেন না স্যার, এতদিনের মেহনত সব বেকারে চলে যাবে। শঙ্কর এইসব নাটক অসহ্য লাগলে সে আবার বসে পড়ল, কিন্তু ঠিক এর পরের দৃশ্যটা দেখেই সে আর
ঠিক রাখতে পারে না নিজেকে। একজন বুড়ো মতো লোক এগিয়ে আসে ভিড়ের মধ্যে দিয়ে। তার কোমরে ঠিক সেই বস্তুটা জড়ানো রয়েছে যেটার ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে ওর কাছে। জিনিসটা সে ভালো করেই চেনে। প্রথম রাতে কাগজ আর কাপড়ের মাঝামাঝি ওই জিনিসটাতেই পাথর মুড়িয়ে ওর ঘরে ছুঁড়ে মেরেছিল কেউ। দূর থেকে দেখেই চিনতে পারে সেই জিনিসটা। সর্দার গোছের বুড়োটার দেহেও উত্তরীয়র মতন পেঁচানো রয়েছে জিনিসটা। সে হাত ধরে সামনে নিয়ে আসে একটা বছর 30-এর যুবক। তারপর গম্ভীর গলায় আদেশ দেয়, আমাদের আজকের বুড়িকে ঠিক আগের মতোই কেটে কুটে ফেলে দাও ওই কুত্তাদের বস্তির দিকে। এবার কোথায় সর্দার? একদম পুলিশ ফাঁড়ির সামনে। কিন্তু ঠিক এই মুহূর্তেই ভিড়ের মধ্যে থেকে শঙ্কর একটা অতি চেনা পরিচিত নারী কণ্ঠ বলে উঠল, এই দায়িত্বটা আমাকেই দেওয়া হোক। যত যাই হোক, আমার একটা ব্যক্তিগত কারণ তো আছেই ওই ডিএসপির প্রতি, তাই এইবার প্রতিশোধটা আমি নেব। কাল যখন আবারও এত বড় একটা ঘটনা ঘটবে, তখন নির্ঘাত ওর অকর্মণ্যতায় ডিপার্টমেন্ট ওকে বদলি করতে চাইবে, আর ঠিক এই সুযোগেই পরবর্তী বলি তৈরি হয়ে যাবে আমাদের। আর রাস্তা থেকে নিরীহ একাকিনী সোলো ট্রাভেলারদের তুলে আনতে হবে না ভুলিয়ে ভুলিয়ে। বদলি নিয়ে ফেরার পথে এই নরসিংহ, তুমি তুলে আনবে ওই শয়তান শঙ্খজিৎকে। তারপর আমি নিজের হাতে খুন করব ওকে দেবতার চরণে। এবার এক লাফে গর্জে সামনে বেরিয়ে আসে শঙ্কর। সমাপ্তি, তুই কিনা একজন সিরিয়াল কিলার? সেই আমার সাথে কিসের আক্রোশ তোর? আর যদি আমার প্রতি আক্রোশ থেকে থাকে তাহলে আমায় কিছু না করে এদের প্রাণ নিচ্ছিস কেন? মুহূর্তে জঙ্গল কেঁপে ওঠে থরথর করে। সম্মিলিত জনগণ আক্রোশে চিৎকার করে ওঠে। কোথা থেকে যেন একটা বর্ষা উড়ে এসে প্রায় শঙ্কর বুকের ভেতরেই গেঁথে যেত, কিন্তু একটুর জন্য পাশ কাটিয়ে যায় সেটা। এবার একটা ঔদ্ধত খড়গ নিয়ে একজন বেরিয়ে আসছিল প্রায়, কিন্তু গর্জে উঠল বিটবাবুর রাইফেল। মুহূর্তে গর্জে উঠল কাঞ্জিলালের বন্দুক। সাথে চারপাশ থেকে সশস্ত্র বাহিনীর ফায়ারিং শুরু হলো। দলের লোকেরা বুঝতে পারলো বিপদ সম্মুখীন, পালাবার পথ আর প্রায় নেই। তবে এই অরণ্যের তারা আদিম প্রবাদের, তাদের ধরা এত সহজ নয়। মুহূর্তের মধ্যে তারা ছন্ন ছাড়া হয়ে ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলের মধ্যে। অন্ধকারে যেন এদের চোখ জ্বলে। মুহূর্তে সবাই মশাল ফেলে দিল ঝর্ণার জলে। এবার শুরু হলো একরকম গরিলা যুদ্ধ। কোথা থেকে যে টাঙ্গি কুড়ুল উড়ে উড়ে আসতে লাগলো, আর পুলিশ বাহিনীর মধ্যে কারুর বন্দুক ধর থেকে আলাদা হলো, কারুর গলার পুড়ে বর্ষা বেরিয়ে গেল, সেটা কেউ বুঝতে পারল না। গুলিতেও মরল অনেকে, তবে বেশি ক্ষত হলো পুলিশের। উড়ন্ত টাঙ্গির আঘাতে টান হাতটা কাঁধ থেকে খসে পড়ল বীরবাবু। কাঞ্জিলালকে খুঁজেই পাওয়া গেল না। কি করতে হবে আদেশ না পেয়ে কেমন যেন নিজের প্রাণ বাঁচাতেই মরিয়া হয়ে উঠল সবাই। রণক্ষেত্রে সুনিশ্চিত জীব হলো জঙ্গলে। অতল আধারের বুক চিরে কত পাথরে বাঁধা পেয়ে হোঁচট খেয়ে সামলে নিয়ে নিজেকে অন্ধকারে কত গাছের গায়ে ধাক্কা খেয়ে শঙ্খ এখনো ছুটছে কোনো এক অজানা গন্তব্যে। ওর কোলে প্রায় অচেতন একটা দেহ। সারা দেহ শঙ্খরও রক্তে ভিজে গিয়েছে। অবশেষে অনেক কষ্টে একটা গুহা মতো জায়গা আর জলধারা দেখে কোলের প্রায় নিথর মানুষটাকে নামিয়ে রাখেছে। তারপর আজলা ভরে জল তার মুখে দিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে একটাই কথা সে জিজ্ঞেস করে, এমনটা কেন করলে সমাপ্তি? আমায় উত্তর দিয়ে যাও, না হলে আমি শান্তি পাবো না জীবন ভোর। দুটি গুলি সমাপ্তির গলা আর বুক ভেদ করে বেরিয়ে গেছে। মুখ থেকেও রক্ত বের হচ্ছে ক্রমাগত। বোঝাই যায় সময় আর বেশি নেই। তবু সমাপ্তির ঠোঁটে হাসির ঝলক ফুটে ওঠে। সে যেন এই অরণ্য, এই অন্ধকার ছাড়িয়ে দেখছে অনেক দূরে, যেখানে খুব আলো, যেখানে খুব উজ্জ্বলতা। তারপর স্বপ্ন দেখার মতো করে, পুরনো কথা মনে করার মতো করে সে বলে, You killed my boyfriend.
তুমি হায়দ্রাবাদের ট্রেনিংয়ে থাকার সময় ন্যাশনাল বক্সার রুকমিন মারা গিয়েছিল। সেও তো ছিল তোমারই ব্যাচে, স্পোর্টস কোটায় চাকরির ট্রেনিংয়ে ছিল। কি নিয়ে যেন ঝামেলা হয়েছিল তোমাদের, বলেছিল আমাকে। তারপর একদিন কিভাবে যেন সুইসাইড করেও। মারার ছেলে তো ছিল না সে, আমি জানি, তুমিও জানো। ওটা মারার ছিল না, খুন ছিল। আর খুনিটা কে সেটা তো তুমি খুব ভালো করে জানো। অনেক খুঁজে কলকাতায় পেয়ে তোমাকে ছকে ফেললাম, কিন্তু তখন পুলিশের বড় অফিসার তুমি। অবশেষে অনেক ফাইলপত্র ঘেটে দেখলাম এই আরিয়ানদের কাল্ট আর তোমার পোস্টিং এক জায়গায় হয়েছে। ওদের ব্যাপারে জানতাম, ওদের রিচুয়াল সম্বন্ধে জানতাম। সময় নষ্ট না করে ডার্ক ওয়েব থেকে যোগাযোগ করে ওদের দলে যোগ দিই। জানতাম ক্রাইম হলে ট্র্যাক তুমি করবেই, কিন্তু আমায় করবে না। তাই ইচ্ছে করে নরসিংহকে দিয়ে তোমার ঘরে পাথর মারানো আর তোমারই কলিং ডেটা তোমার হাতে তুলে দিলাম। জানতাম তুমি আসবে, তবে তুমি না ধরতে পারলে ওদের, না পারলে আমাকে। ওই দেখো রুকমিন এসেছে আমায় নিয়ে যেতে। তুমি কোথায় যাবে? জঙ্গলের যে জায়গায় তুমি এসে পৌঁছেছ এখানে মানুষ আসে না। স্ক্রাপ্ট না জানলে বেরোতে পারবে না। খোলক ধাঁধায় ঘুরে ঘুরে মরবে, অথচ কেউ আসবে না বাঁচাতে। আর তোমার পুলিশ না সরকার। আরিয়ানরাও এই ঘটনার পর আর ওদের দরজা খুলবে না, তোমায় মৃত্যু দেবে না কেউ। ওই দেখো রুকমিন বলছে, far from here, out beyond our ideas of right doing and wrong doing, there is a field. I will meet you there. মারা যায় সমাজ। এরপর ডিএসপি শঙ্খজিৎ ঘোষকে কেউ কোথাও খুঁজে পায়নি। পরদিন পুলিশ বডি তুলে নিয়ে গেলেও শঙ্খজিতের শরীর কোথাও পাওয়া যায়নি। অনেক লোকে অনেক কথা আজও বলে, তাই নিয়ে কেউ বলে ভূত পেয়েছে, কেউ বলে লেপার্ড খেয়েছে, আবার কেউ বলে জঙ্গলে অনেক এরকম সাধু আছে, তাদের কাউকে গুরু বানিয়ে নিয়েছে হয়তো। তবে যাই হোক, নতুন ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ এই সব নিয়ে আমল দিতে চান না। নর্থ সেন্টিনেলে গিয়ে যেমন কেউ ফিরে আসতে পারে না, ঠিক তেমনই ব্যাপার। তবে খুন খারাপি অনেক দিন হয়নি তেমন। শঙ্খর আগমনে যার সূত্রপাত ঘটেছিল, তার যাওয়ার সাথে সাথে সব যেন অদ্ভুতভাবে থেমে গেছে একসাথে। আর এই ধুভালধারের ইতিহাসে যা রয়ে গেছে আনসলভড মিস্ট্রি হয়ে।